আসসালামু আলাইকুম। ইবিএ এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? কেমন যাচ্ছে তোমাদের দিন? আজকে তোমাদের সাথে এটা আমার হচ্ছে লাস্ট ক্লাস, এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি পড়বো একটা ভালো টপিক, একটা ভারী টপিকই পড়বো, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্কিং টপিকটা হচ্ছে আজকে আমরা পড়বো, কভার করবো ইনশাআল্লাহ। সরি, ফ্রেমিংটা একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, ভাইয়া কি সাউন্ড আসতেছে? আচ্ছা, সাউন্ড তো আছে, সাউন্ড নাই এমন না, সাউন্ড আছে, সাউন্ড তো আছে, এই যে আমার ফোনে বাজতেছে। মরিয়ম, কংগ্রাচুলেশনস। আচ্ছা, জি জি, অবশ্যই। ঠিক আছে, সিফাতুল ভালো আছি। তারপর বলো, এই যে যেই বোরিং চ্যাপ্টারটা পড়তেছো, এই বোরিং চ্যাপ্টারের আজকের ক্লাসটার পরে আর একটা ক্লাস থাকবে। হ্যাঁ, আজকের ক্লাসের পরে আর একটা ক্লাস নিলে এই বোরিং চ্যাপ্টারের সব টপিকগুলো শেষ হয়ে যাবে, এবং টপিকগুলো শেষ হয়ে গেলেই আমরা হচ্ছে একদিন সিকিউ এমসিকিউ পড়ে ফেলবো এবং সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়েস, কাজে আতিক আইডি থেকে আমরাই তো দেই। হ্যাঁ, এরপর হচ্ছে চ্যাপ্টার 3.2। হ্যাঁ, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 3.2 পড়বো এরপর আমরা। নাদিয়া, থ্যাংক ইউ। আসো, ঠিক আছে, তাহলে আমরা পড়াটা শুরু করি। হ্যাঁ, আজকে যে টপিকটা আমরা পড়বো, খেয়াল করো, আজকে যে টপিকটা আমরা পড়বো টপিকটার নাম হচ্ছে কি, কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিং, দেখো, নেটওয়ার্ক জিনিসটা তোমরা সবাই জানো। হ্যাঁ, যে নেটওয়ার্ক জিনিসটা কি, আর নেটওয়ার্ক কি, দেখো, নেট, নেট মানে কি, নেট মানে হচ্ছে জাল, নেট মানে হচ্ছে কি, জাল। আর ওয়ার্ক, যেটা ওয়ার্ক মানে হচ্ছে বিস্তার, কাজ, যেটা কাজ বা বিস্তার বলা হয়। ঠিক আছে, তো নেটওয়ার্কটাকে বলা হচ্ছে জালের মতো বিস্তার। এটা ছোটবেলায় আমরা পড়ছিলাম, তাই না? ছোটবেলায় এই জিনিসগুলো আমরা পড়ছিলাম, যে নেটওয়ার্ক মানে হচ্ছে জালের মতো বিস্তার। এখন আজকে তোমাদেরকে আমি যে জিনিসগুলো পড়াবো, ঠিক আছে, যে একটা নেটওয়ার্ক কিভাবে হতে পারে, নেটওয়ার্কের কত প্রকার প্রকারভেদ থাকতে পারে, কি কি থাকতে পারে, এই জিনিসগুলো আজকে তোমাদেরকে আমি পড়াবো। ঠিক আছে, তো খেয়াল করো, সবার ফার্স্টে একটু আসি। ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্কিং এর সংজ্ঞাটা যদি খেয়াল করো, কি বলছে দেখো, এই যে সংজ্ঞাটা একটু দেখো, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। কি বলছে দেখো, দুই বা ততোধিক কম্পিউটার হতে পারে বা ডিভাইস হতে পারে, তারা যদি ডেটা বা ইনফরমেশনের আদান প্রদানের জন্য একে অন্যের ভিতরে কোনো সংযোগ স্থাপন করে, তখন তাকে কি বলবে, নেটওয়ার্ক। এই যে দেখো, আমি পড়াচ্ছি, তোমরা পড়তেছো, আমার উদ্দেশ্য হচ্ছে ডেটা ডেলিভার করা, তোমাদের উদ্দেশ্য হচ্ছে ডেটাটা রিসিভ করা। এই যে, তাহলে আমাদের মধ্যে এটা একটা নেটওয়ার্কিং। ঠিক আছে, এখন খেয়াল করো, এই নেটওয়ার্কের ধারণাটা, নেটওয়ার্ক সম্পর্কে আরও অনেক সংজ্ঞা আছে। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে একদম সহজ সংজ্ঞা। হ্যাঁ, এটা হচ্ছে সহজ সংজ্ঞা। এই সহজ সংজ্ঞাটা কি করবা, একদম না পারতে, যখন একদম মনে করো যে কোনো রকম একটু লিখতে হবে, তখন লিখবা, কিন্তু খাতার ফার্স্টে এইসব সহজ সংজ্ঞাগুলো লিখবা না। খাতার ফার্স্টে একটু জাঁকজমক সংজ্ঞা দিতে হবে, যাতে টিচার বুঝতে পারে যে তুমি আসলে একটা ভালো লেভেলের স্টুডেন্ট, ভালো মানের স্টুডেন্ট, এইটার জন্য। ঠিক আছে, এখন দেখো কি বলছে, নেটওয়ার্কের ধারণা যেটা কি বলছে, যখন যখন দুই বা ততোধিক কম্পিউটার তার বা তার বিহীন মাধ্যমের, হ্যাঁ, মাধ্যম তো দুইটাই হয়, মাধ্যমের সাহায্যে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি শেয়ার করে, তখন উক্ত ব্যবস্থাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। তখন উক্ত ব্যবস্থাটাকে কি বলা হয়, কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। যেমন ধরো কি বলছে, কম্পিউটার প্রযুক্তি সর্বাধুনিক বিকাশ হচ্ছে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক প্রসারিত করা। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান, ব্যক্তিগত যোগাযোগ, ইমেইল, অনলাইন ব্যাংকিং ইত্যাদি কাজ করা যায়। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো, জানলা দূরে লাগাইতেছে প্রচুর সাউন্ড আছে বাড়িতে। এরপরে দেখো কি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার বা উদ্দেশ্য। এখন দেখো কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহারের উদ্দেশ্য একটু খেয়াল করো, একদম পয়েন্টগুলো কি পয়েন্টগুলো, এগুলো পড়লেই তোমরা বুঝবা। প্রথম কি ইনফরমেশন বা রিসোর্স শেয়ার, এইগুলো আমি রিডিং পড়বো না, ঠিক আছে। দেখো জাস্ট একটা জিনিস একটু খেয়াল করো যে নেটওয়ার্কভুক্ত এক বা একাধিক কম্পিউটার সহজেই তথ্য আদান প্রদান করা যায়। ইন্টারনেটে ওয়েবসাইটে বিভিন্ন তথ্য দেখা বা ওয়েব সার্চের মাধ্যমে তথ্য খোঁজার মাধ্যমে ইনফরমেশন রিসোর্স শেয়ার করার জন্য নেটওয়ার্ক তৈরি করা হয়। দেখো হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, ঠিক আছে। কিছু কিছু যন্ত্রপাতি এমন আছে, এই যে দেখো যেমন প্রিন্টার, প্রিন্টার কি একটা হার্ডওয়্যার, মডেম হার্ডওয়্যার, স্ক্যানার হার্ডওয়্যার। কিন্তু দেখো এই প্রিন্টার জিনিসটা কি একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারে না। একটা প্রিন্টার একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারে, তাহলে একটা প্রিন্টার এই যে একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারে, এইটাই অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং। তারপরে খেয়াল করো এই যে কি বলতেছে সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, ঠিক আছে। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে থাকা বিভিন্ন সফটওয়্যার এবং ফাইল, ধরো আমরা অফিসে ধরো 20 জন লোক আছে একটা অফিসে, তো 20 জন লোক কি করে, 20 জন লোক একই ফাইল নিয়ে কাজ করে, তারা একই ডেটা আপডেট করে। যেমন ধরো তোমরা যখন আমাদের কোর্সগুলোতে এনরোলমেন্ট করো না, কি রে বুঝলাম না, ফ্রেম শুধু সরে যাচ্ছে কেন, আগেও একবার ঠিক করলাম, সরি ফ্রেম কখন সরতেছে। ওকে, কিরে তোরা একটু কিছু বলস না কেন? ও ওরাই তো বলছে, আমি না দেখি নাই, সরি। ঠিক আছে, এখন দেখো সরি, হ্যাঁ দেখো কি সফটওয়্যার বা রিসোর্স শেয়ারিং যেটা বলতেছিলাম, ধরো তোমরা কি করলা, তোমরা সবাই এনরোলমেন্ট করো, তো তোমরা যখন আমাদের কোর্সগুলোতে এনরোল করো তখন একটা ডেটাবেস একটা জায়গায় সেভ হয়। তো ওই ডেটাবেসটা কি হয়, ওই ডেটাবেসটা আমাদের অনেকের মধ্যে শেয়ার করা আছে, যার কারণে তোমাদের এই ডেটাবেসগুলো কি আমরা সবাই দেখতে পাই, ঠিক আছে। একই জিনিস, তাহলে দেখো একই জিনিস যে কয়জন মিলে ইউজ করতেছি, ওইটাই হচ্ছে কি সফটওয়্যার শেয়ারিং যেটা বলা হয় আর কি, হ্যাঁ ওইটাকে বলা হয় কি সফটওয়্যার শেয়ারিং। আরে বেটা তোরা একটু জোরে চিল্লাই কবি না, তোরা কমেন্টে আপনি চুপচাপ করে কইলে আমি শুনবো, চিল্লাই কবি যাতে কমেন্টটা আমার কানে আসে। বেটা ফ্রেম সরে গেছে, আচ্ছা ফ্রেমটা কেন সরতেছে, এটা কি টান খাইতেছে কখনো কারণে, একটু একটু টান খাইতেছে না, নতুন মাইক্রোফোন তো এটা একটু হবেই, ঠিক আছে। আচ্ছা তোরা তোরা এডিং নিয়ে প্যারা খাইস না, ঠিক আছে, পড়ালেখা করবি। আর এগুলো সব ভালো হয়ে গেলে ঠিক হয়ে যাবে, বুঝছিস, এগুলো নিয়ে চাপ নেই, আর কিছু নেই, ভালো হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এই আশা না, এরপরে তো 3.2 শেষ হয় নাই তো, ডিজিটাল ডিভাইস পড়াবো, তারপরে চ্যাপ্টার 4 পড়াবো, আর দেন চ্যাপ্টার 5, এরপরে 3.2, হ্যাঁ 3.2 পড়তে হবে অনেক দিন ধরে। ওকে, তো দেখো এটা গেল। এরপরে দেখো তথ্য সংরক্ষণ যেটা হচ্ছে ডেটাবেস, হ্যাঁ তোমাদের 6 চ্যাপ্টারে গেলে এই জিনিসটা আমরা পড়বো, সেটা হচ্ছে কি ডেটাবেস, উপাত্তের ঘাঁটি যেটা, ঠিক আছে। দেখো নেটওয়ার্কিং সুবিধা কাজে লাগিয়ে একটি কেন্দ্রীয় স্টোরেজ মিডিয়া, ধরো তোমার অফিসে বা যে কোনো একটা অফিসে 10 জন লোক কাজ করতেছে, এখন 10 জনই ডেটা এন্ট্রি করে। ডেটা এন্ট্রি করে মানে কি, ধরো আমি যদি ফাদ স্যারের কথা বলি, ধরো ফাদ স্যারের কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য 3-4 জন কাজ করে। এখন এই 3-4 জন যদি ইন্ডিভিজুয়ালি কাজ করে, তাহলে যে কোনো সময় কাজ খুঁজতে গেলে তখন মনে রাখাটা টাফ হয়ে যাবে, আচ্ছা এই কাজটা কে করছে, এই কাজটা কার কম্পিউটারে আছে, কোথায় আছে, একটা ঝামেলা। তো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যদি কানেক্টেড থাকে তখন কি হয়, ডেটাগুলো একই জায়গায় সেফ থাকে, একটা জায়গায় সংরক্ষিত হয়। ওই একটা জায়গায় সংরক্ষিত হলে তখন যে কেউ কাজ রিপিটও হবে না, দেখো একজন দেখেই বুঝবে ও এটা তো আরেকজন করছে, বা কি তারা সার্চ করে যে কোনো সময় কাজগুলো দেখে নিতে পারবে, তাই তো কথা। তো এই জন্য কি বলছে যে এই ডেটা সেভ করার জন্য। দেখো মেসেজ আদান প্রদান, হ্যাঁ মেসেজ আদান প্রদান নেট, আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আমি পড়াচ্ছি জানার জন্য, হ্যাঁ যেটা মোর ইম্পর্ট্যান্ট, যেটা রিভিশনের টাইমে তোমরা পড়বা ওইটা কিন্তু আমি মার্ক করে দিব। দেখো মেসেজ আদান প্রদানের কথা কি বলতেছে, নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো নিজেদের মধ্যে বার্তা আদান প্রদান করতে পারে, এভাবে নেটওয়ার্ক স্থাপন করে কাগজবিহীন অফিস প্রতিষ্ঠা করা যায়, ঠিক আছে। দূরবর্তী স্থান থেকে ব্যবহার, নেটওয়ার্কে সংযুক্ত হয়ে ঘরে বসে অফিসের অনেক কাজ করা যায়, ঠিক আছে। রিমোট জব, হ্যাঁ দেখে মনে হবে কি যে একদম ও অফিসেই আসে, অফিসের সাথে কানেক্টেড। এরপরে খেয়াল করো ডেটাবেস ম্যানেজমেন্ট, এই যে কথাটা বারবার বলতেছি, একবার পড়লে বুঝবা। অফিস অটোমেশন, নিরাপত্তা, সার্ভার সংযুক্তি। এখন একটা জিনিস দেখো, কম্পিউটার নেটওয়ার্কের অসুবিধা কি কি, অসুবিধা আছে, অসুবিধা কি, নেটওয়ার্ক সিস্টেম বাস্তবায়নে অনেক অর্থ প্রয়োজন, ভাই টাকা তো লাগবে, এটার অসুবিধা ধরলে হবে না।
শক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকলে ভাইরাস আক্রমণ হতে পারে, আর ডেটা হ্যাকিংয়ের ফলে নেটওয়ার্কের সিস্টেমে সমস্যা হতে পারে। আর নেটওয়ার্ক সিস্টেমে বাস্তবায়নের পর এর রক্ষণাবেক্ষণ করতে হয়। কি করতে হয়? রক্ষণাবেক্ষণ করতে হয়। এরপরে আসো এই জিনিসটা একটু দেখো, হ্যাঁ এই জিনিসটুকু একটু দেখো কি বলছে। এটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ। দেখো নেটওয়ার্কিংকে তিনটা জিনিসের উপরে ভিত্তি করে ভাগ করা যায়। কয়টা জিনিস? তিনটা জিনিসের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে ভাগ করা যায়। তিনটা জিনিস কি কি দেখো। একটা হচ্ছে মালিকানা অনুসারে, একটা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে, আর একটা হচ্ছে কি সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে। খেয়াল করো, মালিকানা অনুসারে নেটওয়ার্কটা কি দুই প্রকার, প্রাইভেট আর পাবলিক। দেখো এই জিনিসগুলো কিন্তু আমি পড়াবো না, হ্যাঁ আমি আগেই বলতেছি, এইগুলো তোমরা নিজেরা পড়বা। প্রাইভেট কি? পার্সোনাল, ব্যক্তিগত। প্রাইভেটটা কি? ব্যক্তিগত কাজের জন্য। কিসের? ব্যক্তিগত কাজের জন্য সেটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। আর পাবলিক নেটওয়ার্কটা কি? হ্যাঁ, জনসাধারণের জন্য, জনসাধারণ বা সামষ্টিক। হ্যাঁ, জনসাধারণ বা আরেকটা কথা কি, সামষ্টিক কোনো কাজের জন্য। যখন কেউ সামষ্টিক কাজ করতে চায়, সামষ্টিক কাজের জন্য এটা ব্যবহার করা হয়। হ্যাঁ দেখো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হ্যাঁ এটাও এই যে দেখো এই জিনিসটা খেয়াল করো, নিজে পড়বা। এইগুলা আমার পড়াই দেওয়ার মতো সময় এখন নাই। হ্যাঁ, বা এই জিনিসগুলা এই বয়স তোমাদের হয়েছে ইন্টারমিডিয়েটে উঠে, এই জিনিসগুলো একবার পড়লেই দেখবা ইজি। আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এই যে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক 5টা, এই যে প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। তুমি কনফার্ম থাকো, এইখান থেকে তুমি পরীক্ষায় সিকিউ পাবা, এই টপিকটা আমি পড়াবো। আর এই যে বাকি যত চেয়ার আপ আছে, এই জিনিসগুলা অনুগ্রহপূর্বক নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে পড়তে যে কোনো অসুবিধা হলে দেন আই উইল ডিসকাস। ঠিক আছে? আচ্ছা, পচানোর কোনো টপিক যদি না পাও, তাহলে আফ্রিদ আমি তোমাকে একটা কথা বলি, কুরবানি আসতেছে সামনে, এই কুরবানির সময় ভাই তুমি একটু কম খাও। হ্যাঁ, গরুর মাংস একটু কম খাও, খায় আমার জন্য একটু রাখো, আমি শুকায় যেতেছি, তোমার বুঝতে হবে। হ্যাঁ, আগে মনে করো যে আমার ইনকাম আগেও যাচ্ছিল, এখনও তাই আছে। আগে এক ইনকাম একা পেটে খাইতাম, এখন এক ইনকাম দুই পেটে খাই। এই সমস্যা আছে, তুমি একটু বাসায় একটু গরুর মাংস পাঠাই দিও। জুবাই রে মারবো কিন্তু একদম, বুঝছিস, তা পাস করে মারবো। তাহলে আমার বিয়ে হয়েছে, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি না, তুই শ্বশুর বাড়ি যাবি মানে? আর দাঁড়া, ঈদের ছুটির পোস্ট ঠিক 11:30টার সময় দেখবা পাবলিক হয়ে গেছে। হ্যাঁ, ঈদের ছুটির পোস্ট। আচ্ছা আসো, এবার দেখো, হ্যাঁ মজা একটু পরে দিচ্ছি। এবার দেখো এই যে মালিকানা অনুসারে নেটওয়ার্ক কয় প্রকার? দুই প্রকার, প্রাইভেট, পাবলিক। শোনা প্লিজ একটু পড়ে নিও নিজ দায়িত্বে। এরপরে আসো, এই পার্থক্যটুকু শুধু পড়লেই হবে। হ্যাঁ, এই পার্থক্যটা পড়লেই দুইটা পড়া হয়ে যাবে। হ্যাঁ, এই পার্থক্যটা পড়বা, অনেক সময় 2 মার্কের জন্য আসে। কিসের জন্য আসে? অনুধাবনের জন্য আসে। অনুধাবনের জন্য এটা আসে। সোজা হিসেব, প্রাইভেট নেটওয়ার্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন হয়ে থাকে, আর পাবলিক নেটওয়ার্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নয়। এইটাই হচ্ছে মূল কারণ। প্রাইভেট কি দেখো, যে কেউ এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না, ও পারে। এটা অধিক নিরাপদ, কম নিরাপদ। এটা ব্যক্তি মালিকানাধীনে নিয়ন্ত্রিত হয়, ওটা কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। ট্রাফিক কম, ট্রাফিক বেশি। ট্রাফিক বুঝো তো, জ্যাম। হ্যাঁ, জ্যাম যখন প্রাইভেট হবে, যে কারোর এন্ট্রি নিষেধ, তখন তো সেখানে একটু জায়গাটা একটু পশ থাকবে। আর যেখানে এনিওয়ান, হ্যাঁ মনে করো যে আফরির মনে যে কেউ যাইতে আসতে পারে, ঠিক আছে, কিন্তু আমার মন ফিক্সড, একদম ফ্রেশ একজন পাবা, হ্যাঁ ভিতরে, তাহলে সে রিল্যাক্সে থাকতে পারে। কিন্তু আফরির মন কি, অনেক ট্রাফিক। এবার আসো, ঠিক আছে, এইটা জিনিসটা পড়লেই হবে। এই জিনিসটুকু আমি পড়াবো। দেখো এইখান থেকে প্লিজ তোমরাও একটু পড়ার সময় এটুকু বেশি গুরুত্ব দিও। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে মূলত 5 ভাগে ভাগ করা যায়। আর এর আগেরগুলো তোমরা একটু পড়বা, এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, এমসিকিউ তো যে কোনো জায়গা থেকে আসতে পারে। প্রথমটা দেখো কি বলছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যানের ফুল মিনিং কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ফুল মিনিংগুলো কিন্তু মুখস্থ থাকা লাগবে। লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে বলা হয় ল্যান। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, যেটাকে বলা হয় ক্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটাকে বলা হয় ম্যান। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটাকে বলা হয় হচ্ছে ওয়ান। এই হচ্ছে 5টা নেটওয়ার্ক। দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি? এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক,
এইটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত 10 মিটার থেকে 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ কোনো ব্যক্তির বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে তৈরি নেটওয়ার্ককে প্যান বলা হয়। এখন দেখো এই যে 10 মিটার বলছে না, এই 10 মিটার কার? এই 10 মিটার কি ব্লুটুথের না? 10 মিটার কভার করতে পারে কি একমাত্র ব্লুটুথ না? ব্লুটুথ ছাড়া আর কেউ হইতে পারে? তাহলে দেখো এই প্যানের উদাহরণ কনফার্ম থাকো ব্লুটুথ থাকবে। প্যান হলো এমন একটি নেটওয়ার্ক যেটি পার্সোনাল কম্পিউটার ডিভাইস সমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। কি কি? ওয়্যারলেস ইউএসবি, ব্লুটুথ, ডেস্কটপ, ওয়েব ক্যামেরা, ল্যাপটপ, পিডিএ, সাউন্ড সিস্টেম, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি, যেগুলো 10 মিটার স্বল্প দূরত্বের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, দেখো এই যে সুবিধা বৈশিষ্ট্য, হ্যাঁ, সেলফ, এই জিনিসগুলা মূল ইস্যু না, এই জিনিসগুলা মূল ইস্যু না। প্যানের অসুবিধা, হ্যাঁ, এটাও কি সেলফ। এই যে জিনিসগুলা ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাই দিব। দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানের পূর্ণরূপ কি? ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত 1 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস যেমন প্রিন্টার সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কি বলা হয়? ল্যান বলা হয়। বুঝছো সংজ্ঞাটা? দেখো সাধারণত 1 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কি বলা হয়? ল্যান বলা হয়। তবে এর বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটার করার জন্য রিপিটার ব্যবহার করতে হয়। তার মানে এর বুঝো, এর বিস্তৃতিটা 1 কিলোমিটারের কম, নর্মালি 1 কিলোমিটারের কম, সর্বোচ্চ 1 কিলোমিটার করতে রিপিটার ব্যবহার করতে হয়। ঠিক আছে, আর রিপিটারের কাজ তোমরা এর আগেও কয়েকবার বলছি। ঠিক আছে, ওকে। এবার দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি এই লোকাল এরিয়া নেটওয়ার্ক যখনই শুনবা, দেখো এখানে বলা নাই, আমি একটু লিখি, তোমরা একটু বুঝবা। যখনই বলবে একই ভবন, হ্যাঁ, যখনই বলবে একই ভবন মানে একটি ভবন, হ্যাঁ, বা যখনই বলবে একই বাসা বা একটি অফিস, এরকম জিনিসপত্র বুঝাইতে যদি কোনো কিছু বলে সেটা হবে কি? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর কি বলছে দেখো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা কি? ক্যান। কি বলছে দেখো, ক্যানের পূর্ণরূপ হলো ক্যাম্পাস বা কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, এই কর্পোরেট শব্দটা খুব একটা ইউজ করবা না। ঠিক আছে, তোমরা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা ইউজ করবা। অনেকগুলো ল্যান সংযুক্ত করে কি? দেখো একাধিক ল্যানের সমন্বয়ে কি হয়? তৈরি করা হয় একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। যেমন দেখো একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, আবাসিক হলসমূহ, একাডেমিক ভবন, স্টুডেন্ট সেন্টার, জিমনেসিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত ল্যানগুলোকে সংযুক্ত করতে ক্যান ব্যবহার করা হয়। মানে বুঝো ক্যাম্পাস কাকে বলে। ক্যাম্পাস কাকে বলে একটা জিনিস বুঝো, যদি এমন হয় যে তোমার কলেজে একটাই বিল্ডিং, তোমার কলেজে একটা বিল্ডিং, একটাই ভবন, তাইলে ওইটাকে কিন্তু ক্যাম্পাস বলা হবে না। ক্যাম্পাস হইতে গেলে একাধিক ভবন হইতে হবে। প্রশাসনিক ভবন আছে, একাডেমিক ভবন আছে, স্পোর্টসের ভবন আলাদা আছে, একটা বিজ্ঞান বিভাগের বিল্ডিং আলাদা, ব্যবসা বিভাগের জন্য আলাদা, মানবিক বিভাগের জন্য আলাদা, তখন সেটাকে কি বলা হবে? ক্যাম্পাস বলতে পারো। অবশ্যই ক্যাম্পাসে মাঠ থাকা লাগবে। হ্যাঁ, এখন খেয়াল করো, এই যে একাধিক যে ভবনগুলো আছে এইগুলা মিলে যে একটা নেটওয়ার্ক তৈরি করবে সেটাকে আমরা কি বলবো? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলবো। ঠিক আছে, এরপরে খেয়াল করো এর বিস্তৃতি কতটুকু? এর বিস্তৃতি হয় হচ্ছে 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত। তাহলে ক্যানের বিস্তৃতি কত? 1 থেকে 5 কিলোমিটার মতো। বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় অফিস কমপ্লেক্সের একাধিক ভবনে ল্যান ব্যবহারকারীদের কাজের সমন্বয়ের জন্য কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরাল ডিভাইস অনেক ব্যবহারকারীর ব্যবহারের জন্য ক্যান ব্যবহার করা হয়। যেমন আরেকটা এই এক্সাম্পল দিছে কি? দেখো যেমন গুগল প্লেক্স একটা আছে, মাইক্রোসফটের নেটওয়ার্ক একটা আছে, গুগল প্লেক্স মাইক্রোসফটের নেটওয়ার্ক। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত ব্যবহার হয়। শ্রেণী সংযোগের মাধ্যমে, দেখো কি সংযোগ হয়? শ্রেণী। এই শ্রেণী মানে বুঝো এটা কি? সিরিয়াল। হ্যাঁ, যে কোনো সংযোগ কিন্তু 2 প্রকার হয়। যে কোনো সংযোগ কিন্তু 2 প্রকার হয়। ঠিক আছে, সংযোগ হয় 2 প্রকার। একটা হচ্ছে সিরিয়াল, আর আরেকটা সংযোগ হচ্ছে প্যারালাল। এই যে সিরিয়াল আর প্যারালাল, এই হচ্ছে সংযোগ। কি বলছে দেখো, এই নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম, ব্যবহার করা সহজ। এই নেটওয়ার্কে কম্পিউটার সমূহ তার বা তার বিহীন সংযোগ প্রদান করা যায়। ওকে, ফাইন। এরপরে আসো 4 নম্বর নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কি? মেট্রোপলিটন। দেখো তোমরা একটা জিনিস বুঝবা, মেট্রোপলিটন বলতে কি বোঝায়? ডিএমপি, হ্যাঁ, ডিএম ঢাকা মেট্রো, খুলনা মেট্রো, রংপুর মেট্রো,
তারপর আর কোথায় কোথায়, মানে দেখো আমাদের যে বিভাগীয় শহর বাংলাদেশের ক্ষেত্রে যে বিভাগীয় শহর সেগুলোকে আমরা কি বলি, মেট্রো বলি। হ্যাঁ, মেট্রোপলিটন এরিয়া। মেট্রোপলিটন বললেই তোমরা বুঝবা যে এটা হচ্ছে কি শহর ভিত্তিক হবে। আমার বইটার নাম হচ্ছে জিমনেশিয়াম, যে জায়গায় জিম করে বেড়া। আচ্ছা, পেরিফেরাল ডিভাইস মিলি, শোনো, পেরিফেরাল মানে কি, সম্পৃক্ত। হ্যাঁ, সম্পৃক্ত একটা নেটওয়ার্ক তৈরির জন্য শুধু যে কম্পিউটার হবে এরকম কোনো কথা, কম্পিউটার না হয়ে ল্যাপটপ হইতে পারে, ল্যাপটপ না কম্পিউটার তো একই, মোবাইল হইতে পারে, ট্যাব হইতে পারে, প্রিন্টার হইতে পারে, স্ক্যানার হইতে পারে, রাউটার হইতে পারে, তারপরে হচ্ছে তোমার কি আর অভাব নাই ভাই। হ্যাঁ, রাউটার না হয়ে ওটা একটা কি মডেম হইতে পারে, হাব হইতে পারে, সুইচ হইতে পারে। এই যে নেটওয়ার্কের আওতাধীন যত ডিভাইস হয় তাদেরকে বলা হয় পেরিফেরাল ডিভাইস। হ্যাঁ, সম্পৃক্ত ডিভাইস একে অন্যের সাথে। বুঝাতে পারছি? এবার দেখো, ঠিক আছে, ওকে। এরপরে দেখো ম্যানের পূর্ণরূপ কি, ম্যানের পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মাথায় রাখবা ম্যানের কথা বললেই এটা হচ্ছে শহর ভিত্তিক, এটা হচ্ছে কি শহর ভিত্তিক, শহর ভিত্তিক নেটওয়ার্ক। কি হচ্ছে দেখো, একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার সমূহ বিভিন্ন ডিভাইস ও ল্যানগুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে কি বলা হয়, তাকে ম্যান বলা হয়, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বা এটাকে অবশ্যই দেখো এই নেটওয়ার্কে যখন তারবিহীন সংযোগ দেওয়া হয় তখন তাকে ডাব্লু ম্যান বলা হয়। হ্যাঁ, দেখো একটা জিনিস খেয়াল করো, কোথায় লিখবে, একটু খালি জায়গা আছে, এই যে দেখো, যখনই তারবিহীন হয়, তারবিহীন সংযোগ যখন হয় তখন প্যানটা হয়ে যায় হচ্ছে WPAN, মানে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, যেটা থাকে ল্যানটা তখন কি হয়ে যায় WLAN। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ও তখন হয়ে যায় WCAN। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান, এটা তখন কি হয়ে যায় WMAN। ঠিক আছে, দেখো আর ওয়ান তো ওয়ানই, হ্যাঁ, ওয়ান পর্যন্ত এখনো যায় নাই, গেলে যেটা বলবো। ঠিক আছে, ওকে। এবার দেখো এই নেটওয়ার্কে হাব, গেটওয়ে, সুইচ, ব্রিজ, রাউটার, দেখো এই যে যতগুলা ডিভাইস আছে না, এদেরকে কি বলা হয় বলো, এদেরকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় নেটওয়ার্ক ডিভাইস। এই নেটওয়ার্ক ডিভাইসগুলোই আজকে আমরা পড়বো, এটা হচ্ছে লাস্ট টপিক আজকে। হ্যাঁ, নেটওয়ার্ক ডিভাইস সমূহ। দেখো মেট্রোপলিটন নেটওয়ার্কের বৈশিষ্ট্য কি, ম্যানের বিস্তৃতি প্রায় 50 কিলোমিটার। আর দেখো 50 কিলোমিটার যখনই বলবে তাহলে দেখো 50 কিলোমিটার কাভার করতে পারে কে, ওয়াইম্যাক্স। হ্যাঁ, তাহলে এই নেটওয়ার্কের এই যে ম্যান যে নেটওয়ার্কের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ আমি সংক্ষেপে লিখতেছি, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এই যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, তাহলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটার ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি, সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। তার মানে দেখো যদি পরীক্ষার হলে কোথাও ওয়াইম্যাক্স নিয়ে কথা হয়, উদ্দীপকে ওয়াইম্যাক্স নিয়ে কথা বলে যদি তোমাদেরকে বলে যে ওয়াইম্যাক্সের ক্ষেত্রে কোন নেটওয়ার্ক ব্যবহার হয়, নিশ্চয়ই কোনো তোমাদের কোনো হবে না, কনফিউশন হবে না। ঠিক আছে, দেখো কি বলছে, ল্যানের চেয়ে দ্রুত গতির হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে দ্রুত গতির হয়, খরচ তুলনামূলকভাবে কম, যে সার্ভিস দেয় সেই তুলনায় কম, বেশি পরিমাণ তথ্য আদান প্রদান করা যায়। ঠিক আছে, বেশি পরিমাণ তথ্য আদান প্রদান করা যায়। আর ম্যানের মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনের হয়ে থাকে, শহর ভিত্তিক। একটা জিনিস মাথায় রাখবা, ওয়াইম্যাক্স বলছি না, আর ওয়াইম্যাক্সের আরেকটা এক্সাম্পল কি, আরেকটা এক্সাম্পল হচ্ছে ওয়াকি টকি। এর এক্সাম্পলটা কি, ওয়াকি টকি। হ্যাঁ, ওয়াকি টকি ঠান্ডা মাথায় বুঝবা যে ওয়াকি টকি জিনিসটা কি হবে, ওয়াকি টকিটা ওয়াইম্যাক্সের মাধ্যমে কন্ট্রোল হয়, এটা কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হয়। ঠিক আছে, ওয়াকি টকিটা। আবার দেখো আরেকটা জিনিস পড়ছিলাম ওয়াকি টকি নিয়ে, মনে আছে যে ওয়াকি টকিতে তো একসাথে দুইজন কথা বলা যায় না, একজন বললে আরেকজন শুনতে হয়, আরেকজন বললে আরেকজন শুনতে হয়। তাহলে এই যে একই জিনিস যেহেতু দুইজনের মধ্যে আদান প্রদান হয়, দুইজনই পাঠাইতে পারে কিন্তু একই সময় নয়, তার মানে সেটা কি হাফ ডুপ্লেক্স, রাইট? তার মানে সেটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স। আচ্ছা, ম্যানের এই যে চিত্রটা, এটা আমি বলি শোনো। দেখো এইখানেরটা কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক,
এই নেটওয়ার্কের ভিতরে দেখো শহরের বিভিন্ন স্থানে আছে, আর সাথে আছে এর একটা কেন্দ্রীয় একটা জায়গা থাকে, সেন্ট্রাল, হ্যাঁ সেন্ট্রাল, যেখান থেকে এটাকে কন্ট্রোল করা হয়। সারা শহর ভিত্তিক কানেকশন থাকলেও এখানে কি এই যে সেন্ট্রাল একটা ডিভাইস থাকে, ওর যে নেটওয়ার্কের এই যে মূল উদ্দেশ্যটা, আর ওর সাথে এই যে আশেপাশে এগুলো হচ্ছে সেই পেরিফেরাল ডিভাইস। দেখো ল্যান ও ম্যানের মধ্যে পার্থক্যটা পড়ো। এই প্রথমটা ফুল মিনিং, এ তো তোমরা পারো। দ্বিতীয়টা খেয়াল করো, ল্যানের মালিকানা সাধারণত কোনো একক ব্যক্তি বা কিছু সংখ্যক লোকের একটি গ্রুপের হতে পারে, আর ম্যানের মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনের হয়ে থাকে। ঠিক আছে, ব্যক্তি মানুষ এই ম্যান চালাইতে পারে না। এক্ষেত্রে সাধারণত একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে একদল কম্পিউটার নেটওয়ার্কভুক্ত হয়। আর এটা কি কতগুলো ল্যানের সমন্বয়, যা একটি পুরো শহর বা বড় আকারের কোনো এলাকাব্যাপী বিস্তৃত হতে পারে। দেখো এর গতি কম, আর এটা কি দ্রুত গতির। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবা, ল্যান বললেই মনে করবা ল্যান হচ্ছে ওয়াইফাই প্রযুক্তি। ল্যানের প্রযুক্তিটা কি ওয়াইফাই, আর ম্যানের প্রযুক্তিটা কি ওয়াইম্যাক্স। এটা মাথায় রাখবো। হ্যাঁ, এবার দেখো সবার শেষে যেটা, হ্যাঁ এই ভৌগোলিকের ভিতর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি, দেখো ওয়ানের পূর্ণরূপ হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অনেক বড় ভৌগোলিক বিস্তৃতিতে অবস্থিত ল্যান, ম্যান, কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসের সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে ওয়ান বলা হয়। সহজ কথায় বলতে গেলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক না, তার মানে বোঝাচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্কটা তৈরি হয় এটাই হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড। দেখো কি বলছে, ওয়ানের বিস্তৃতি সমগ্র দেশ বা পৃথিবী জুড়ে হতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় ওয়ানের উদাহরণ হলো ইন্টারনেট। এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে ইমেইল আদান প্রদান করা, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা, ফাইল ডাউনলোড করা, অনলাইন শপিং ইত্যাদি করা যায়। ঠিক আছে, সবই ওয়ানের ক্ষেত্রে। এর সুবিধা দেখো, বিভিন্ন প্রকার তথ্য, পত্রপত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ ব্যবহার করা যায়। বিশ্বের যে কোনো স্থানে ইমেল প্রেরণ করা যায়। ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়। অনলাইন শপিং করা যায়। ক্লাউড কম্পিউটিং সুবিধা আছে। কম খরচে বিশ্বের যে কোনো স্থানে ভয়েস ও ভিডিও কল পাঠানো যায়। তার মানে দেখো, যদি এই জিনিসটা উদ্দীপকে আসে, হ্যাঁ অনেক সময়, যে ভয়েস ও ভিডিও কলের নেটওয়ার্কটা কি হবে, ভয়েস ও ভিডিও কলের নেটওয়ার্কটা হবে হচ্ছে তোমার কি WAN। ঠিক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সর্বোপরি সমগ্র নেটওয়ার্ক বিশ্বকে টেবিলে বসে প্রত্যক্ষ করা যায়। কম খরচে অল্প সময়ে বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান করা যায়, সারা বিশ্বই ওর। ঠিক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের। এখন দেখো এই যে পার্থক্যটা তোমরা একটু দেখো, এই পার্থক্য কি আমার পড়ানো লাগবে? এইটা আমার এক্সপ্লেন করার কোনো দরকার আছে বলে মনে হয় না। এই জিনিস তোমরা পারবা। এটা হচ্ছে ল্যান আর ওয়ানের পার্থক্য। পারবা না এটা নিজের থেকে একটু পড়ে নিতে ভাইয়া? হ্যাঁ, তেরাং দিবানে রিমলি, বুলেটিন বোর্ড কি? এই যে ক্লাস 9-এর বইয়ে, জাগরণের বইয়ে আমি বুলেটিন বানানো শিখাইছি ওদেরকে। ঠিক আছে, বুলেটিন কি? বুলেটিন হচ্ছে একটা ওয়েবসাইটের মতো। বুলেটিন জিনিসটা কি বলছি? বুলেটিন জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইটের মতো, যেখানে কি করা হয়, যেখানে হচ্ছে তোমার কোনো কিছু সম্পর্কে তথ্য জমা রাখা হয়। ওয়েবসাইটে যখন ধরো তোমার কলেজ নিয়ে তুমি একটা বুলেটিন লিখবা, সেই বুলেটিনটা কি? তোমার কলেজের কিছু ছবি রাখলা, কলেজের কিছু প্রোগ্রামের ছবি রাখলা, তারপরে তুমি তোমার কলেজের বৃত্তান্ত লিখলা, যে তোমার কলেজে কি কি আছে না আছে, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কলেজে কতজন শিক্ষক আছে, মানে তোমার কলেজের ফুল বায়োগ্রাফি যখন তুমি লিখবা না, তখন ওই জিনিসটাকে যখন ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করো, এটা ওয়েবসাইটেও করা যায়, বা একটা ধরো আর্ট পেপারে বড় করে এক নজরে যেখানে তোমার বিদ্যালয় সম্পর্কে সব কিছু জানা যাবে, তোমার কলেজ সম্পর্কে সব কিছু জানা যাবে, ওইটাই হচ্ছে কি তোমার বুলেটিন। ঠিক আছে, আরে রাইটারের নাম কি? রাইটারের নাম হচ্ছে মাহবুবুর রহমান। এই বইয়ের রাইটারের নাম হচ্ছে মাহবুবুর রহমান। এই যে দেখো সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ, এই বই কয়টা? 3টা। একটা হচ্ছে কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, আর মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক, 3টা। দেখো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কোনটা? দেখো বুঝো, এক বা একাধিক ডেডিকেটেড সার্ভারের সমন্বয়ে এ ধরনের নেটওয়ার্ক গঠিত হয়। এ ডেডিকেটেড সার্ভার ক্লায়েন্ট পিসির জন্য প্রয়োজনীয় সার্ভিস প্রদান করে। সার্ভিসগুলো হলো ফাইল, প্রিন্ট, মেসেজ, ডেটাবেস, অ্যাপ্লিকেশন ইত্যাদি। মানে দেখো ক্লায়েন্ট সার্ভারটা কি? সার্ভার জিনিসটা কি আগে এটা একটু বুঝো। সার্ভার একটা কম্পিউটার, যে কম্পিউটারগুলো দ্বারা কোনো কিছু নিয়ন্ত্রণ করা হয়, লাইক একটা ওয়েবসাইট,
একটা সফটওয়্যার, একটা অর্গানাইজেশন, একটা ম্যানেজমেন্ট, যে পিসিগুলো দিয়ে দেখো এই যে একটা ওয়েবসাইট কি লাখ লাখ কোটি কোটি পেজ, লাখ লাখ কোটি কোটি কম্পিউটার একটা ওয়েবসাইট ভিজিট করে, কিন্তু ওয়েবসাইটটা তৈরির যে মূল ডেটাটা এইটা যে পিসিতে রাখা, সেই পিসিটাকে বলা হয় হচ্ছে সার্ভার। ঠিক আছে, তো ক্লায়েন্ট সার্ভারটা কি? ক্লায়েন্ট সার্ভার হচ্ছে এটা শুধুমাত্র এটা ডেডিকেটেডলি ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার জন্য ইউজ করা হয়, এই জন্য এটাকে বলা হয়েছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ঠিক আছে, যেমন ধরো হোস্ট ও টার্মিনাল। দেখো হোস্ট কি যে দেয়, কি দেয়? ইন্টারনেট দেয়। হ্যাঁ, যে দেয় সে হোস্ট। আর টার্মিনাল সংখ্যা কি? টার্মিনাল সংখ্যা হচ্ছে বিভিন্ন পয়েন্টে যে ভাগ করা হয় নেটওয়ার্কগুলো। হোস্ট ও টার্মিনাল সংখ্যার উপর ভিত্তি করে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে আবার দুই ভাগে ভাগ করা যায়। তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দুইটা কি? একটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজডটা কি? দেখো সেন্ট্রালাইজড মানে কেন্দ্র, তার মানে এখানে কেন্দ্রীয় কিছু একটা বোঝাবে। দেখো আগের থেকে বললাম, হ্যাঁ, নামেই বোঝা যায়। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক একটি প্রধান কম্পিউটার এবং কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয়। প্রধান কম্পিউটারটিকে হোস্ট বা সার্ভার বলা হয়, এ সকল প্রসেসিং ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণে কাজ করে থাকে। আর ডিস্ট্রিবিউটরটা কি? পরস্পর সংযুক্ত। দেখো এই ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় নেটওয়ার্ক থাকে না। হ্যাঁ, এইখানে যেরকম একটা প্রধান কম্পিউটার আছে, এখানে তা থাকে না। পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্ক স্টেশন, বিভিন্ন শেয়ার্ড স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক গঠিত হয়। তার মানে এইখানে কোনো মেইন পিসি নাই। ধরো ধরো এইখানে একটা ডেটা আছে, ধরো এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে প্রধান কম্পিউটার। ঠিক আছে, ধরো এইটা হচ্ছে কি সার্ভার। ঠিক আছে, ধরো এটা হচ্ছে কি সার্ভার। এই সার্ভারের সাথে দেখো এই সার্ভারের থেকে মনে করো যে অনেকগুলা ছোট ছোট কম্পিউটার এখানে কানেক্টেড আছে। তাহলে দেখো একটা সার্ভার থেকে যখন এই অনেকগুলা জিনিস ডেটা শুধু নিবে, তখন এটাকে বলা হবে হচ্ছে তোমার সেন্ট্রালাইজড। আর তা না হয়ে ধরো এরকম একাধিক ডিভাইস আছে। ঠিক আছে, এরকম একাধিক ডিভাইস আছে। এই নাফিস ওই যে শাহিদকে যাইতে না করো, ওরা বললো যে আমার সাথে যাবে, আমার সাথে দেখা করে যেন যায়। আচ্ছা, আর খালাকেও যেন থাকতে বলে রুমে। এটা আমি শেষ করি। ওকে, দেখো এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই। এই ডিভাইস ওর সাথে ডাটা শেয়ার করে, ও এর সাথে ডাটা শেয়ার করে, ও এর সাথে ওর সাথে এই দেখো ধরো এইভাবে সবাই কি ডেটা শেয়ারের মাধ্যমে থাকে। যখন এইখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস নেই, প্রত্যেকের থেকে ডেটা নিতে পারে, তখন সেটা হবে হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ঠিক আছে, এখানে দেখো এখানে সবাই টার্মিনাল, এখানে সবাই কি? সবাই টার্মিনাল। হ্যাঁ, এইখানে কি? এইখানে এই যে সার্ভারের সংখ্যা 0, এখানে সার্ভারের সংখ্যা কি? 0। এই যে বলছে না হোস্টের সংখ্যা, এখানে হোস্টের সংখ্যা 0। আবার বলতে গেলে সবাই হোস্ট। হ্যাঁ, সব টার্মিনালই হোস্ট। কিন্তু এইখানে দেখো এইগুলো সব কি? টার্মিনালগুলো শুধু হোস্ট থেকে ডেটাটা রিসিভ করবে। বুঝা যায়? ওকে, এবার দেখো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। হ্যাঁ, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি? এ প্রকারের নেটওয়ার্ক প্রতিটি পিসি রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। দেখো কই গেল? এই যে 1 নম্বর যেটা ছিল ক্লায়েন্ট সার্ভিস, 2 নম্বর কি? পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি? এ ধরনের নেটওয়ার্কে প্রতিটি পিসি রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে। এখানে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না। প্রতিটি পিসি তার ডেটার নিরাপত্তা বিধানে নিজেই দায়ী থাকে। পিসি ব্যবহারকারীর ফাইল বা ডেটা নেটওয়ার্কে অন্যান্যদের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে। তার মানে এখানে ওই যে এরকম ধরো যে 4টা ডিভাইস আছে, 4টা ডিভাইসের কি প্রত্যেকের সাথে কানেক্টেড। 4টা ডিভাইস কি ধরো প্রত্যেকের সাথে কানেক্টেড। যখন এই প্রত্যেকের সাথে কানেক্টেড, তখন মনে করো যে এদের কোনো বস নেই। সোজা কথায় কি? এদের কোনো বস নাই। এদের এই ডেটাগুলো উন্মুক্ত করা, যে কেউ চাইলে যে কারোর ডেটা ইউজ করতে পারে। একে বলছে পিয়ার টু পিয়ার। হ্যাঁ, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের জোড়া। দেখো মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক, এই যে এর আগে যেটা পড়লাম, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার। এই দুইটার মিশ্রণে যেটা হবে সেটাই হাইব্রিড। ঠিক আছে, সহজ কথা, পড়লেই হবে। এইখানে দেখো বিভিন্ন নেটওয়ার্কগুলোর মধ্যে তুলনা। হ্যাঁ, মূলত দেখো এই জিনিসটাকেই কেন ফোকাস করছে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো প্যানের গতি কি? খুবই কম। হ্যাঁ, এই লোকালটা কি? ওর থেকে দ্রুত।
এটাও দ্রুত। হ্যাঁ দেখো ল্যান আর ক্যান তো সেম জিনিস, হ্যাঁ ল্যান আর ক্যান প্রায় সেম জিনিস। মেট্রোপলিটন দেখো, মেট্রোপলিটন কি 100 Mbps, মেট্রোপলিটন তো অনেক বেশি এরিয়া কাভার করতে হয়, ঠিক আছে এই জন্য। এবার দেখো আর সবচেয়ে কম গতি হচ্ছে কার, গতি সবচেয়ে কম হচ্ছে কার, এই ওয়ানের। ওয়ান কি 1.5 Mbps সারা পৃথিবী জুড়ে, ওর মনে করো যে কোনো বেল নেই। দেখো নেটওয়ার্কের আকার কি খুবই ছোট, 10 মিটার, হ্যাঁ প্যানের কি 10 মিটার, লোকাল এরিয়া নেটওয়ার্কে দিছে 2500 মিটার, কিন্তু হয় কি 1 কিলোমিটার। এখানেও দিছে 2500 মিটার, কিন্তু এটা আরও বেশি হবে। কে ক্যাম্পাসেরটা এটা হবে না। হ্যাঁ তোমরা একটু আগে বইয়ের ভিতরে পড়লা না 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটার, কিরে বেলা এক দুই জায়গায় দুই রকম কথা বলতাম। ভিতরে লেখা আসলে 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটার, এনে 2500। খেয়াল করো। আর এই যে দেখো এটা কি 200 কিলোমিটার, হ্যাঁ এটাও দেখো সর্বোচ্চ, হ্যাঁ এটা কিন্তু ম্যাক্স, এটা কিন্তু ম্যাক্স কিন্তু জেনারেলি থাকে কত, জেনারেলি থাকে কিন্তু 50 কিলোমিটার। এবার খেয়াল করো, আর এটা কি, এটার হচ্ছে আকার কি সবচেয়ে বড়, হ্যাঁ বিশ্বব্যাপী সারা ওয়ার্ল্ড ওয়াইড। খেয়াল করো এই যে দেখো প্রথমটার এক্সাম্পল কি ব্লুটুথ, এই যে ল্যানের কি টুইস্টেড পেয়ার কেবল, হ্যাঁ বা ওয়্যারলেসে আসলে তখন কি ওয়াইফাই, এরাও টুইস্টেড পেয়ার কেবল, হ্যাঁ বা এখানেও কি ওয়াইফাই। দেখো টুইস্টেড পেয়ার কেবল ও ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবলই যখন আসবে তখনই এখানে কি ইউজ হবে, ওয়াইম্যাক্স ইউজ হবে। আর এই যে দেখো এই যে জিনিসটা, এ তো সব, এ তো সব এই প্রত্যেকটাই এটার আন্ডারে। দেখো খরচ খুবই কম, তুলনামূলক বেশি, অনেক বেশি, হ্যাঁ সারা বিশ্বব্যাপী। কম্পিউটারের সংখ্যা এই পার্সোনাল নেটওয়ার্কে কম, হ্যাঁ ওয়াইফাইতে কম, এইখানে ওয়াইম্যাক্সের যে কম্পারেটিভলি অনেক বেশি সার্ভিস দিতে পারবে, আর এখানে অনেক বেশি সংখ্যক, ঠিক আছে। এই হচ্ছে কম্পারেটিভলি একটা চার্ট, ঠিক আছে। এই 5টা ভৌগোলিক কাঠামো কিন্তু ভোলা যাবে না ভাইয়া। না না রিপা, অপটিক্যাল ফাইবারের স্পিড অনেক বেশি, হ্যাঁ অপটিক্যাল ফাইবারের স্পিড অনেক বেশি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি নেটওয়ার্কের কথা বলছে, ও অনেক স্পিডের ডেটা নিয়ে আসে, ঠিক আছে, কিন্তু এখানে কম্পারেটিভলি গতিটা কমে যায় আস্তে আস্তে, ঠিক আছে কমে যায়। এই যে আজকে যে পড়া, এখানে দেখো এই যে নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান বা নেটওয়ার্ক স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি বা নেটওয়ার্ক ডিভাইস। দেখো ডিভাইস 7টা ডিভাইস থাকার কথা, দেখো এই যে এক রাউটার, সুইচ, মডেম, গেটওয়ে, হাব, নেটওয়ার্ক, আর হচ্ছে এই যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই 6টা মোট। আচ্ছা 6টা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা একসাথে, হ্যাঁ এনে। আচ্ছা এখানে আরেকটা ডিভাইস তো ওরে দেখছো নতুন বইয়ে আরেকটা ডিভাইস বাদ দিছে, হ্যাঁ সেটা হচ্ছে ব্রিজ। আচ্ছা একটু মনে করে তো, ব্রিজটা আমি সবার শেষে বলে দিব, হ্যাঁ ব্রিজটা সবার শেষে বলে দিব। দেখো মডেমটা কি, মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটার তথ্যকে অন্য কম্পিউটার টেলিফোন লাইনের সাহায্যে পৌঁছে দেয়। দেখো এই মডেম জিনিসটা সবার ফার্স্টে এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি, তাই রাইট, এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছি এই জিনিসটা, মডেম জিনিসটা। দেখো মডিউলেশন শব্দের মো এবং ডিমডুলেশন শব্দের ডেম, এই দিন নিয়েই তৈরি হয়েছে কি মডেম। মডিউলেশন কি মনে আছে, এই যে খেয়াল করো এইখানে থাকার কথা সব লেখা। যখন কম্পিউটার হতে ইনফরমেশন মডেমে যায় তখন ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। আর যখন রূপান্তরিত অ্যানালগ সিগন্যাল, দেখো প্রথমে কি করে, ও ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করে, কারণ এই যে মাধ্যমের মধ্য দিয়ে নিতে হবে অ্যানালগে। এরপরে দেখো রূপান্তরিত অ্যানালগ সিগন্যাল অপর প্রান্তে অন্য কম্পিউটারে যুক্ত মডেমে পৌঁছে, তখন তা কম্পিউটারের বোধগম্য ডিজিটাল সিগন্যালে রূপান্তর হয়ে যায়। তো মডেমের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, একে বলা হয় মডুলেশন। একে কি বলা হয়, মডুলেশন বলা হয়। আবার মডেম অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে, একে বলা হয় কি ডিমডুলেশন। দেখো যে যদি শুধু মডুলেশন করতো, যদি শুধু মডুলেশন করতো, তাহলে এটাকে বলা হতো হচ্ছে মডুলেটর। তাহলে এটাকে কি বলা হতো, মডুলেটর। আর যেহেতু শুধু ডিমডুলেশন করছে, তাহলে এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে হচ্ছে ডিমডুলেটর। হ্যাঁ এই হচ্ছে মডুলেটর আর ডিমডুলেটর। খেয়াল করো কি বলছে, দেখো প্রথম দিককার মডেমগুলো মূলত টেলিফোন লাইনের মাধ্যমে যুক্ত হইতো, ঠিক আছে, কিন্তু এখনের মডেমগুলো অনেক আপডেট হয়েছে। এখন এখানে খেয়াল করো নতুন তুমি কি জিনিস পাচ্ছ, মডেম আবার দুই প্রকার, কি একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মানে কি অভ্যন্তরীণ,
ইন্টারনাল মানে কি অভ্যন্তরীণ, আর এক্সটার্নালটা কি বাহ্যিক, তাই তো, হচ্ছে কি বাহ্যিক। হ্যাঁ, এখানে দেখো যে মডেম তারের সাহায্যে অথবা তার বিহীনভাবে কম্পিউটারের বাইরে থেকে কাজ করে তাকে এক্সটার্নাল মডেম বলা হয়, যে বাইরে থেকে। আর ইন্টারনাল মডেম মূলত একটি কার্ড বিশেষ, এই কার্ড পিসির মাদারবোর্ডের এক্সপানশন স্লটে লাগানো থাকে অথবা ডিফল্ট যুক্ত থাকে। এ ধরনের মডেমকে অ্যাকুস্টিক কাপলার মডেল বলা হয়। ঠিক আছে, ওকে। এবার দেখো এদেরকে আবার এদের আরেকটা নাম আছে, সেটাকে ডাইরেক্ট মডেমও বলা হয়। এদেরকে এক্সটার্নালকে ডাইরেক্ট বলা হয় আর ওটাকে অ্যাকুস্টিক কাপলার মডেম বলা হয়। ঠিক আছে, এই যে দেখো এইটা হচ্ছে এক্সটার্নাল মডেম, দেখতে হচ্ছে এমন হয় বাইরের। আর ইন্টারনাল মডেল দেখো এখানে যে এই ছোট ছোট চিপ থাকে, চিপ, হ্যাঁ, মানে ছোট ছোট মেমোরি কার্ড বসানোর মতো দাগ থাকে, যেটাকে কি খাঁচার ভিতরে বসাই দিলে মডেম হিসেবে কাজ করে। ঠিক আছে, তোমার ঈদের প্রিয় সং এখন এখানে বলার দরকার আছে? ওয়াইম্যাক্স কি বললে এখন মারার দরকার না। গত ক্লাসে কি পড়াইলাম? ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স গত ক্লাসে পড়াই আসলাম না? গত ক্লাসটা একটু দেখে নিও, শোনা ভাইয়া, 4 নাম্বার ক্লাসটা। এবার দেখো মডেমের কাজ বা ব্যবহার। ঠিক আছে, মডেমের কাজ বা ব্যবহার দেখো। হ্যাঁ, এইখানের হিসাব পাত এগুলো তোমরা একটু পড়ো। এই যে এই জিনিসটুকু মনে আছে তো, এই যে প্রেরক থেকে ডিজিটাল সিগন্যাল নিয়ে অ্যানালগ সিগন্যালে যায়, তার মানে এইখানে কি হয়? এইখানে হচ্ছে মডুলেশন হয়, মডুলেশন। আর এইখানে কি হয় দেখো, আবার এই মডেমে, এই এক মডেম থেকে অন্য মডেমে যায়, এই মডেম আবার কি করে, এই অ্যানালগকে ডিজিটাল বানায়। তাহলে এইখানে যেটা হয় সেটা হচ্ছে ডিমডুলেশন, ডিমডুলেশন হয়। ঠিক আছে, এই হচ্ছে মডেমের কাজ, মডুলেশন আর ডিমডুলেশন। এরপর আসো হাব। দেখো হাব আর সুইচ দুইটা সেম ডিভাইস। হ্যাঁ, হাব আর সুইচ দুইটা একদম সেম ডিভাইস। হাবটা কি? হাব হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। এখন দেখো হাব প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সকল পোর্টে পৌঁছায়। এই জিনিসটা খেয়াল রেখো, হাব কি করে? প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সকল পোর্টে পাঠায়। তার মানে কি, হাব সব জায়গায় পাঠায়। একে ল্যান ডিভাইসও বলা হয়, কারণ হাবটা ল্যানে ব্যবহার করা হয়। এবার দেখো ল্যানের সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য সাধারণভাবে হাব ব্যবহৃত হয়। হাবের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে, ডেটা প্যাকেট একটি পোর্টে আসলে এটি অন্য পোর্টে কপি হয়ে যায়। দেখো এই যে ডেটা প্যাকেট, হ্যাঁ, মানে ডেটার যে ইয়াসগুলা প্যাকেট একটা পোর্টে আসলে অন্য পোর্টে এগুলো অটোমেটিক কপি হয়ে যায়। দেখো স্টার টপোলজি, এটা মাথায় রাখো, স্টার টপোলজির ক্ষেত্রে হাব ইউজ করা হয়, আবার সুইচও ব্যবহার করা হয়। নেক্সট ক্লাসে টপোলজি পড়বো, লাস্ট টপিক হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। হাবের দাম তুলনামূলকভাবে কম হয়, এটি ওএসআই মডেলে ফিজিক্যাল লেয়ারে কাজ করে। ঠিক আছে, এটিকে একটি অবুদ্ধিমান ডিভাইস বলা হয়। কেন অবুদ্ধিমান বলা হয় একটু পরে আমি এক্সপ্লেন করতেছি, যখন এই হাবের পরে সুইচটা শুধু পড়াই। হাবের সুবিধা কি দেখো, একই ধরনের অন্যান্য ডিভাইসের তুলনায় দাম কম, বিভিন্ন ধরনের মিডিয়ামকে সংযুক্ত করতে পারে, নেটওয়ার্কের পরিধিকে বাড়াতে পারে। নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়, কারণ কি? হাব সবাই ব্যবহার করতে পারে, সবাইকে ডেটা পাঠাইতে হয়। ডেটা আদান প্রদানের বাধার সম্ভাবনা থাকে, আর ডেটা ফিল্টারিং সম্ভব হয় না। মানে ডেটাকে যে ছাকন পদ্ধতি আছে না, ডেটাকে ছাকা যায় না। কারণ ডেটা ওর পক্ষে ডেটা ফিল্টার করা সম্ভব না। ওর কাজ হচ্ছে ও ডেটা পাবে এবং সবাইকে দিয়ে দিবে। দেখো এই যে হাব জিনিসটা যদি এমন হয়, এখানে একটা হাবের ছবি ছিল না, উপরে দেখছিলাম, এই যে দেখো, ধরো এই হাবটা যদি এমন হয়, এর একটা থাকে হচ্ছে ইনপুট ডিভাইস, হ্যাঁ, এর একটা থাকে হচ্ছে ইনপুট পোর্ট থাকে একটা, আর আউটপুট পোর্ট থাকে 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, ওর আউটপুট পোর্ট থাকে কয়টা? 8টা কি, ধরো 8টা মিনিমাম। হ্যাঁ, এরপরে 8-এর গুণিতক হয়। হ্যাঁ, 8 16 32 64। তুই যাবি না? যা, ঈদ মুবারক। দেখা হবে। তুই কি ঢাকা আছিস না? তাহলে কোথায়? রাজবাড়ি। আল্লাহ ভরসা, ঈদের পরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, দেখো এরপরে কি মডেমের মানে এটা যেটা বুঝালাম আর কি, হাব। তাহলে হাবের কাজ হচ্ছে কি, হাব সবাইকে ডেটা দেয়। এখন দেখো হাবের ব্যবহার কি, বর্তমানে হাবের ব্যবহার নেই বললেই চলে, নিচের সীমিত ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। সেটা হচ্ছে কি, নেটওয়ার্কের কার্যক্রম মনিটর করতে, আর মনিটর, স্ক্যানার প্রভৃতি পেরিফেরাল নেটওয়ার্কের মধ্যে কানেকশন দিতে। এখন খেয়াল করো, আমার ওয়ালেট তো আমার, খেয়াল করো সুইচটা কি, সুইচ দেখো আমার কাছে একটা জিনিস শোনো, হাব আর সুইচ দুইটা একই।
আমার কাছে বুঝো, হাব এবং সুইচ দুইটা সেম ডিভাইস। হাবও একটা পোর্টে কানেকশন নেয় আর সবাইকে বিস্তৃত করে দেয়। সুইচও কি করে, সুইচও একটা পোর্টে ইনপুট নেয় আর সবগুলো জায়গায় কি বিস্তৃত করে দেয়। কিন্তু হাব আর সুইচের ভিতরে একটাই পার্থক্য আছে। দেখো তোমরা যদি হাব আর সুইচের ভিতরে পার্থক্যটা যদি দেখতে চাও, আমি তোমাদের বলি। হ্যাঁ, আমি তোমাদের বলি, ওই যে ইয়া আছে না, তোমাদের বাসায় কি প্রত্যেকের বাসায় ইয়া আছে না, তোমাদের প্রত্যেকের বাসায় হচ্ছে কি বলে, প্রত্যেকের বাসায় মাল্টিপ্লাগ আছে না। দেখো এই ধরো হচ্ছে মাল্টিপ্লাগ, হ্যাঁ এই ধরো হচ্ছে মাল্টিপ্লাগ, নিয়ে যাও। কয় হাজার নিব ভাই? अरे हम तो गरीब है। বকশিস দিয়ে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করো, হ্যাঁ আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। খেয়াল করো, এই হচ্ছে দুইটা জিনিস। হ্যাঁ দেখো এই হচ্ছে দুইটা জিনিস। ধরো এখানে যদি হয় এই দুইটা জিনিস কি, ধরো দুইটা মাল্টিপ্লাগ। এখন দেখো তোমাদের বাসার মাল্টিপ্লাগ কেমন হয় না, ধরো এই একটা মাল্টিপ্লাগ, হ্যাঁ এখানে ধরো এই একটা পোর্ট, দুইটা পোর্ট, এই হচ্ছে তিনটা পোর্ট আছে। হ্যাঁ আর এইখানে ধরো কি আছে, একটা সুইচ আছে, একটা বড় সুইচ আছে এইখানে। হ্যাঁ এই একটা সুইচ আছে। একটা জিনিস খেয়াল করো, এইখানে দেখো এই যে তিনটা, একটা পোর্ট, দুইটা পোর্ট, তিনটা পোর্ট, এই চারটা পোর্ট। হ্যাঁ এবার দেখো, ধরো এর এইখানে একটা সুইচ আছে, এইখানে একটা সুইচ আছে, এইখানে একটা সুইচ আছে, এইখানে একটা সুইচ আছে। এখন বলো আমাদের বাসায় কি এই দুই ধরনের মাল্টিপ্লাগ থাকে না? এই দুই ধরনের মাল্টিপ্লাগ দেখো এইটার ক্ষেত্রে কি হয়, হ্যাঁ এইটার ক্ষেত্রে কি হয়, দেখো এইটার ক্ষেত্রে এক সুইচে সব কানেকশন অন হয়, এক সুইচে সব কানেকশন। তার মানে দেখো এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি না পাইলে সবাই পাবে, পাইলে সবাই, না পাইলে নাই। পাইলে সবাই, আর একটা জিনিস কি, না পাইলে নাই, এই জিনিসটা। আর এইখানে খেয়াল করো, এইখানে দেখো নির্দিষ্ট করা যায়, কি করা যায়, নির্দিষ্ট করা যায় যে যাকে খুশি শুধু তাকে দিতে হবে। তোমার যে কোনো একটা অন রাখতে পারবা, যে কোনো দুইটা তিনটা চারটা রাখতে পারবা, সবাই পাবে না, সবাই কি পাবে না। তাহলে এইটাই হচ্ছে হাব আর সুইচের মধ্যে পার্থক্য। এই জিনিসটা হচ্ছে কি হাব, এইটা হচ্ছে হাব আর এটা হচ্ছে সুইচ। তোমরা মূল ডিফারেন্সটা ধরতে পারছো কিনা সেটা একটু আমাকে বলো। হাব আর সুইচের মধ্যে মূল ডিফারেন্সটা ধরতে পারছো কিনা? হ্যাঁ দুইটাই আছে। তোমরা হাব আর সুইচের মধ্যে পার্থক্যটা পাবা কিনা সেটা বলো। ক্লিয়ার? ওকে ফাইন, আলহামদুলিল্লাহ বুঝতে পারলে। এবার আসো সুইচটা কি বলছে দেখো। সুইচ হলো বহুপোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস, যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। সুইচ প্রেরক হতে প্রাপ্ত ডেটা এই যে সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে থাকে, বুঝছো, সুনির্দিষ্ট পোর্টে। এর মাধ্যমে নেটওয়ার্কের মধ্যে সার্ভার, ওয়ার্কস্টেশন এবং বিভিন্ন পেরিফেরাল ডিভাইস সমূহ সংযুক্ত থাকে। সুইচের পোর্ট সংখ্যা 8, 16, 24, 48 হয়ে থাকে। হ্যাঁ বিভিন্ন পর্যন্ত হয়ে থাকে। এখন দেখো সুইচের সুবিধা কি, ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং, এই যে ডেটা ফিল্টারিং করা সহজ, মানে যাকে খুশি তাকে দিব, এই ফিল্টার ছাঁকনি করা সম্ভব। ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়। এরপর দেখো সুইচের অসুবিধা কি, সুইচের অসুবিধা হচ্ছে হাবের তুলনায় মূল্য কিছুটা বেশি, একটি সুইচ দিয়ে একাধিক ল্যান তৈরি করা সম্ভব নয়, আর কনফিগারেশন তুলনামূলকভাবে কঠিন। এইখানে দেখো একটা প্রশ্ন দেখো, হাবের তুলনায় সুইচ অধিক সুবিধাজনক। হ্যাঁ খ নাম্বার অনেক সময় এসে থাকে, পড়লেই পারবা, ইজি।
হাব আর সুইচের মধ্যে পার্থক্যটা কি দেখো, ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটারে সবগুলো পোর্টে পাঠায়, আর এখানে কি নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে পাঠায়। সময় বেশি লাগে কারণ সবাইকে পাঠায়, সময় কম লাগে কারণ নির্দিষ্ট কয়েকজনকে পাঠায়। মূল্য কম, ফিচার কম, তাই মূল্য বেশি কারণ ফিচার বেশি। এবার দেখো পোর্ট কম থাকে আর এখানে পোর্ট বেশি থাকে। আয় বাবা পরের টপিক দেখো, এই যে রাউটার। রাউটারকে কি বলা হয় দেখো, রাউটার হলো একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস যা একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে। দেখো একই প্রোটোকল, দুইটার প্রোটোকল একই কিন্তু দুইটা তিনটা দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে। কিভাবে দেখো, রাউটার দিয়ে বুঝছো, ধরো ঠান্ডা মাথায় বুঝছো, ধরো তোমার বাসায় একটা ব্রডব্যান্ড কানেকশন আসলো, হ্যাঁ, তাহলে এটা কোন নেটওয়ার্ক? এটা হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সারা বিশ্ব জুড়ে আছে, তোমার বাসায় আছে। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা এসে রাউটারে লাগাইলে রাউটার কি হয়, রাউটার ওই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটাকে আর একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক বানাই ফেলে না, তোমার বাসার ভিতরে ওই নেটওয়ার্কটাকে ছাড়াই দেয়, ওই রাউটারে যে এরিয়া জুড়ে আছে সেই এরিয়া জুড়ে তোমরা সবাই কানেকশন পাও। তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে ও আর একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে ফেললো। এরপরে দেখো ওই লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে দেখো, ধরো রাউটার থেকে, রাউটার কি বাই ওয়্যার, রাউটার থেকে কি তারের মাধ্যমেও কানেকশন নেওয়া যায়, তার ছাড়াও নেওয়া যায়। দেখবা রাউটারে একটা ইনপুট পোর্ট থাকলে চারটা আউটপুট পোর্ট থাকে, তার মানে কেবল দিয়ে চারজনকে নেওয়া যাবে। এখন দেখো কেবল দিয়ে যখন চারজনকে দিচ্ছে, ধরো কেবল দিয়ে যখন টান দিছে, কেবল দিয়ে টান দিয়ে ধরো একটা ডিভাইসে গেল, কেবল দিয়ে টান দিয়ে ধরো ওইখানে আর একটা হাব বা সুইচ বসাইলো। যখন আর একটা হাব বসাইলো তখন কি হবে, যখন আর একটা হাব বসাইলো তখন ওইখানে কি আর একটা নেটওয়ার্ক তৈরি হইলো না? তাহলে দেখো নেটওয়ার্কের ভিতর নেটওয়ার্ক, তার ভিতরে নেটওয়ার্ক, এই জন্য বলছে এটা দুই বা ততোধিক নেটওয়ার্ককে কানেক্ট করে। দেখো রাউটার উচ্চ কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে, মানে শর্টকাটে যায়, এই জন্য ওকে চালাক বলা হয়। একই সাথে নেটওয়ার্কে ডেটার আধিক্য এবং ব্যস্ততা দেখতে পেলে রাউটার সেই রুট বা পথ পরিহার করে অন্য রুট বা পথ দিয়ে ডেটা পাঠাতে সক্ষম হয়। তাহলে দেখো এই যে কম দূরত্বের পথ ব্যবহার করে, এইগুলা করে, যার কারণে ওকে কি বলা হয়, চালাক বলা হয়। ওকে কি বলা হয়, বুদ্ধিমান। এই যে বুদ্ধিমান কেন বলা হয় সেইটার ব্যাখ্যা হচ্ছে এই জিনিসটা। খেয়াল করো, একাধিক ল্যান সংযুক্ত করতে বা ওয়ানের সাথে, এই যে যেটা বললাম যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে ল্যানকে সংযুক্ত করতে রাউটার ব্যবহার করা হয়। এটি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে। দেখো রাউটারের সুবিধা কি কি, রাউটারের সুবিধা হচ্ছে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং সম্ভব হয়, মানে ডেটা ছাঁকাই ও নির্দিষ্ট সংখ্যক লোককে পাঠাইতে পারে, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে, একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে সম্প্রসারিত করতে পারে, তাই তো। আসো রাউটারের অসুবিধা কি, রাউটারের অসুবিধা হচ্ছে রাউটারের দাম বেশি, রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক ছাড়া ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে না, আর এটা কি কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল, আর রাউটার ধীর গতিতে ডেটা প্রেরণ করে। এরপরে দেখা আছে গেটওয়ে। হ্যাঁ, গেটওয়ে। ওকে, গেটওয়েটা কি, গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস। দেখো গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা ভিন্ন প্রোটোকল, হ্যাঁ এই জায়গাটুকু মার্ক করো, পয়েন্ট টু বি নোটেড, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ক যেমন ল্যান, ম্যান, ওয়ান। দেখো ও কিন্তু ল্যানের ভিতরে কানেকশন করায় না, ও ম্যানের ভিতরে কানেকশন করায় না, ওয়ানের ভিতরে কানেকশন করায় না, ও কানেকশন করে ল্যানের সাথে ম্যান, ল্যানের সাথে ওয়ানের সাথে ম্যান, ওয়ানের সাথে ল্যান। ঠিক আছে, মানে একই প্রোটোকল হইলে হবে না, দুইটা ভিন্ন টাইপের নেটওয়ার্ককে ও অলওয়েজ কানেক্ট করে। এটা হচ্ছে গেটওয়ের বৈশিষ্ট্য, সংযুক্ত করে ওয়ান তৈরি করে থাকে। এখন দেখো ও যদি এই ভিন্ন কানেকশন করে থাকে, যদি ভিন্ন প্রোটোকল যদি ও করে থাকে, তাহলে একই প্রোটোকল কে করে? যদি নেটওয়ার্কটা এমন হয় যে একই প্রোটোকল, নেটওয়ার্কটা যদি এমন হয় যে একই প্রোটোকল, তাহলে সেটাকে কি বলা হয়? একই প্রোটোকল হলে সেটা কি, একই প্রোটোকল যদি হয়ে থাকে তাহলে সেইটা, এটাই বলছিলাম যে একটু মনে করো, একই প্রোটোকল হইলে সেইখানে যে ডিভাইসটা কাজ করে তার নাম হচ্ছে ব্রিজ। ব্রিজ, এটা একটা এমসিকিউ আসতে পারে বা সংজ্ঞা আসতে পারে, ব্রিজ কি, তখন কি লিখবা, এই সেম সংজ্ঞা, হ্যাঁ, যে ব্রিজ হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা ভিন্ন না, যা একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযোগ দেয়, এতটুকুই পার্থক্য। ঠিক আছে, এখন খেয়াল করো কি বলছে, একে ওয়ান ডিভাইসও বলা হয়। গেটওয়ে ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করার সময় প্রোটোকল ট্রান্সলেট করে থাকে। এটা মূলত একই নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস, গেটওয়ে প্যাট, ওই যে প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন একই ব্যবহার করে
নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে। একে প্রোটোকল কনভার্টারও বলা হয়ে থাকে। রাউটার ও গেটওয়ে ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা যায়। দেখো গেটওয়ের সুবিধা কি, গেটওয়ের সুবিধা অসুবিধা। গেটওয়ের সুবিধা হচ্ছে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম। হ্যাঁ, কারণ কি ওই যে ডেটাটাকে ফিল্টার করে একটু, বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। এটি রাউটারের চেয়ে দ্রুত গতি সম্পন্ন নেটওয়ার্ক। অসুবিধা কি, ইনফরমেশন ট্রান্সলেশনের ক্ষেত্রে টাইম ডিলে ঘটে, আর কনফিগারেশন করা তুলনামূলকভাবে জটিল। হ্যাঁ, যেহেতু ভিন্ন প্রোটোকলকে কানেক্ট করে তাই কনফিগারেশনটা একটু টাফ। আর কি বলছে দেখো, অন্যান্য ডিভাইসের চেয়ে ব্যয়বহুল, কম্পারেটিভলি অন্যান্য ডিভাইসের থেকে খরচ বেশি। এরপরে আসো এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। হ্যাঁ, এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি দেখো, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এটাকে ল্যান কার্ড বলা হয় বা নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলা হয়, হলো একটি প্লাগ ইন কার্ড যা কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করে। দেখো এই যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই জিনিসটা কোথায় থাকে? এই জিনিসটা হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ডে থাকে। কম্পিউটার মাদারবোর্ডে এই জিনিসটা থাকে। এখন খেয়াল করো, নেটওয়ার্কের সাথে যুক্ত এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা পাঠাতে বা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। এটি ইন্টারপ্রেটারের ন্যায় সিগন্যাল আদান প্রদানের কাজটি সমন্বয় করে থাকে। বর্তমানে বাজারে পাওয়া যায় এমন প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপ বা আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথেই নিক মানে এই যে এনআইসি বা ল্যান কার্ড সংযুক্ত অবস্থায় থাকে বলে আলাদা করে ব্যবহার বিলুপ্তির পথে। আরেকটা ডিভাইস কি, রিপিটারের কাজ কি? যে দেখো রিপিটার শব্দটা জীবনে এতবার শিখছো, এখন দেখে নাও। রিপিটার এক ধরনের কানেক্টিভিটি ডিভাইস যা দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে থাকে। অ্যাম্প্লিফাই অর্থ কি? শক্তিশালী করা। হ্যাঁ, এটা আবার ভুলে যায় না, করে গন্তব্যে প্রেরণ করে। তার মানে দেখো এই জিনিসটা যদি তোমাদের আমি একটু বুঝাইতে যাই, ঠিক আছে, বুঝাইতে চাই, তাহলে হচ্ছে কি, ধরো এখানে একটা টাওয়ার আছে, ধরো এই হচ্ছে একটা টাওয়ার, এই হচ্ছে একটা টাওয়ার। এই হচ্ছে একটা টাওয়ার। এখন এই টাওয়ারের কি একটা বিস্তৃতি এরিয়া আছে না? এই টাওয়ারের ধরো একটা বিস্তৃতি এরিয়া আছে। ওমা কি হলো, হলো না কেন? লাগবে না, তোরও লাগবে না। ধরো এই টাওয়ারটা কি করে, ধরো তোমার এই টাওয়ারটা হচ্ছে এই এরিয়া জুড়ে নেটওয়ার্ক দেয়। হ্যাঁ, এই টাওয়ারটা ধরো এই এরিয়া জুড়ে ও নেটওয়ার্ক দেয়। হ্যাঁ, এখন এই যে এখান থেকে যে নেটওয়ার্কটা আসতেছে, বুঝছো, ঠান্ডা মাথায় একটু দেখো। হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু দেখো। ধরো এই যে এইখান থেকে যে ইয়াটা আসতেছে, হ্যাঁ, এইখানে এসে ও কি হয়ে যাবে, এইখানে ওর বেশি শক্তি থাকবে, এইখানে ওর বেশি পাওয়ার, এইখানে আস্তে আস্তে কি পাওয়ার কমে যাবে না, মানে ডেটাটার কি পাওয়ার কমে যাবে না, পাওয়ার কমে যাবে, তাই তো, কমে যাবে। তখন কি করা হয় খেয়াল করো, তখন যদি এইবার এইখানে একটা রিপিটার বসানো হয়, ধরো তখন কি করা হইলো, এইখানে একটা রিপিটার বসানো হইলো। তখন এইখানে কি বসানো হইলো, এই জিনিসটা মনে করো, তখন এইটা হচ্ছে একটা রিপিটার বসানো হইলো। তখন কি করে, এই রিপিটারের মামুর বেটা তখন কি করে জানো, ও তখন এইখান থেকে ধরো আবার এই নেটওয়ার্কটাকে পুনরায় শক্তিশালী করে আরো এরকম বড় জায়গা তৈরি করে ফেলে। এই হচ্ছে রিপিটারের কাজ, এটাই হচ্ছে রিপিটারের কাজ। এই সাইফুদ্দিন, কি লাগবে তোর? সাইফ, কি লাগবে তোর বল। ওমা, আফরি আবার কি করলো, আফরির কমেন্ট কই আমি দেখি না তো।
আফরি, এনি টাইম, এনি টাইম আমার ক্রেডিট কার্ড তো তোমার জন্য উন্মুক্ত আফরি, তুমি এনি টাইম এসে নিয়ে যেতে পারো ভাইয়া, ঠিক আছে? এর কারণ তুমি জানো আমি ক্রেডিট কার্ড ইউজ করি না, ঠিক আছে? আরে এই কাহিনী, তা চল আমরা সবাই মিলে আন্দোলন করি, সালামি চাই, সালামি চাই, ঠিক আছে? কার কাছ থেকে সালামি নিতে চাস বল, তুই সারা পৃথিবীর থেকে সালামি নিতে পারবি শুধুমাত্র সানি বাদে। চল। হ্যাঁ ভাই, আমি তো গরিব হয়ে গেছি ভাই, তোরা বুঝিস না কেন? আগে ইনকাম করতাম, খাইতাম, দেখতাম, চাইতাম, ঘুরতাম ফিরতাম চলতাম, এখন ভাই কত কিছু কেন লাগে, অনেক কিছু বলা যাবে না, ঠিক আছে? তো এই জিনিসটা তোদের পেইন না। স্যার আপনার ক্লাসেস নাকি আজকে? কোথায় স্যার? বলতে নেই স্যার, 9টার সময় দাঁড়ায় স্যার আজকে, আপনি বলে দেন সকাল সকাল নিয়ে যায় আমি ইবিআইতে স্যার, জাগরণ। সাকিব ক্লাস নিচ্ছে, সাকিব ক্লাস নিচ্ছে বাংলা, ওর তাহলে ওর শেষ ক্লাস, তাহলে ওর ক্লাস শেষ হয়ে গেছে, আপনি বলে দেন, ওর সাথে একটু কথা বলে দেন। ওকে, এবার দেখো তাহলে এই হচ্ছে কথা। এবার দেখো রিপিটার কি করে, 185 মিটার দূরত্ব অতিক্রম করার আগেই একটি রিপিটার ব্যবহার করে সেই সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে দিলে সেটি আরও 185 মিটার অতিক্রম করতে পারে। মানে কোনো একটা নেটওয়ার্ক যখন যায় 185 মিটার দূরে যে ও একটু দুর্বল হয়ে যায়, শক্তি কম, তখন ওকে একটা রিপিটার বসাই দিলে ও আরও স্পিডে যাওয়া শুরু করে। এবার খেয়াল করো রিপিটারের সুবিধা কী কী। নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। আর নেটওয়ার্কে ট্রাফিক বৃদ্ধি না করে ডেটা অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে সামনের দিকে প্রেরণ করা যায়। অসুবিধা কি, ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা রয়েছে আর সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। এই যে ব্রিজ, আমি তো আসলে ব্রিজ লেখে নাই ওইখানে, আচ্ছা ওই জায়গায় এক্সাম্পল লিখতে ভুলে গেছে কিন্তু ব্রিজ দিছে। এখন দেখো ব্রিজ যেটা বলতেছিলাম, গেটওয়ে আর ব্রিজের ভিতরে একটাই পার্থক্য, সেটা হচ্ছে গেটওয়ে কি করে ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ককে কানেক্ট করে আর ব্রিজ কি করে একই প্রোটোকল, ঠিক আছে? এই যে এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে। হ্যাঁ সেম কি বলছে দেখো, এর সাহায্যে ভিন্ন মাধ্যম অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায়, কিন্তু এর সাহায্যে এই যে দেখো, কিন্তু এর সাহায্যে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করা যায় না। তার মানে এর কানেকশন কি হবে, এর কানেকশন হবে হচ্ছে ল্যানের সাথে ল্যান, ও কানেকশন করাইতে পারবে ম্যানের সাথে ম্যান, ও কানেকশন করাইতে পারবে ক্যানের সাথে ক্যান বা ওয়ানের সাথে ওয়ান। ও কি করতে পারবে, ভিন্ন প্রোটোকলের সাথে কানেক্ট করাতে পারবে না, কিন্তু ভিন্ন কাঠামো ইউজ করা যাবে। আর কাঠামোটাই হচ্ছে টপোলজি, যেটা নেক্সট ক্লাসে আমরা পড়বো, ঠিক আছে? হ্যাঁ শুভা, প্রচুর প্রচুর দৌড়াইতেছি। হ্যাঁ এখন দেখো যথা কি, দেখো এক নম্বরটা কি, এটা লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ, ওয়্যারলেস ব্রিজ। খেয়াল করো লোকাল ব্রিজটা কি, এটি সরাসরি ল্যানের সাথে যুক্ত থাকে। আর রিমোট ব্রিজ কি, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দুটি অবস্থানে দুটি ল্যান সেগমেন্টকে সংযুক্ত করে। আর ওয়্যারলেস কি করে, এটা একাধিক ল্যান যুক্ত করা অথবা ল্যানের দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার জন্য এই ওয়্যারলেসটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এই জিনিসটা এবার পড়ো, নেটওয়ার্কের কাজ, ঠিক আছে? এটা একটু দেখো নেটওয়ার্কের কাজটা, 10টা কাজ নেটওয়ার্কের, ঠিক আছে? কি দেখো, এই যে নেটওয়ার্কভুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সহজেই তথ্য আদান প্রদান করা যায়। কম্পিউটারের সাথে যুক্ত অন্যান্য যন্ত্রপাতি যেমন প্রিন্টার, মডেম ইত্যাদি অন্য কম্পিউটার থেকে ব্যবহার করা যায়, এতে করে খরচ বেঁচে যায়। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে থাকা বিভিন্ন সফটওয়্যার এবং ফাইল অন্যান্য কম্পিউটার থেকে শেয়ার করা যায়। নেটওয়ার্কিং সুবিধা কাজে লাগিয়ে একটি কেন্দ্রীয় স্টোরেজ মিডিয়া বা সার্ভারে ক্লায়েন্ট যাবতীয় তথ্য সংরক্ষণ করতে পারে। এতে করে ডেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো নিজেদের মধ্যে বার্তা আদান প্রদান করতে পারে। এভাবে নেটওয়ার্ক স্থাপন কাগজবিহীন অফিস প্রতিষ্ঠান, আছে শুরুতে যা পড়ছিলাম এইগুলাই, একই জিনিস ঘুরে ফিরে আবার আসছে, ঠিক আছে? ঠিক আছে, একই জিনিস ঘুরে ফিরে আবার আসছে, ঠিক আছে, স্পেশাল কিছু না। এখন বলো এই নেটওয়ার্ক আর নেটওয়ার্ক ডিভাইসগুলো তোমরা বুঝছো কিনা? নেটওয়ার্ক আর নেটওয়ার্ক ডিভাইসগুলো তোমরা বুঝছো কিনা? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, এই যে খেয়াল করো, এই যে দেখো
এই একদম লাস্টে তোমাকে কি আছে, আমাদের যতগুলো ডিভাইস আমরা পড়ছি না, এই যতগুলো ডিভাইস আমরা পড়ছি তাদের একটা চার্ট দেওয়া আছে, হ্যাঁ, তাদের একটা চার্ট দেওয়া আছে, হ্যাঁ, যে কার প্রকারভেদ কি, কে কোন নেটওয়ার্কে ব্যবহার করা হয়, কার সুবিধা কি, কার অসুবিধা কি, হ্যাঁ, কখন সংঘর্ষ হয়, কে ফিল্টারিং করতে পারে, এই জিনিসগুলো সব লেখা আছে, ঠিক আছে। এখন দেখো এই যে ফাইলটা, ঠিক আছে, এই ফাইলটা তোমাদের, এটা কি লেকচার 5 আজকে, তাই তো, লেকচার 5 সেভ করে দিলাম, ওকে ফাইন, লেকচার 5 দাগানো, তাহলে এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আর আরেকটা জিনিস যেটা কথা, সেটা হচ্ছে কি, ঈদের আগে আজকে তোমাদের লাস্ট ক্লাস হচ্ছে, আমার পরে সাকিবের ক্লাস আছে, সাকিবের ক্লাসটা শেষ হইলেই ঈদের আগে তোমাদের আর ক্লাস হবে না। এরপরে 22 তারিখে মানে পরবর্তী শনিবারে আবার তোমাদের সাথে আমার দেখা, আমার তার মানে তোমাদের নেক্সট ক্লাস আবার আমার সাথে দিয়েই শুরু হবে, সাকিবের দিয়ে শেষ, আমার দিয়ে শুরু, ঠিক আছে। এই যে আইসিটিতে ঢুকলে চ্যাপ্টার 2 এর মধ্যে 4টা লেকচার আগে হয়েছে, আর এই যে আজকেরটা মেরে দিলে লেকচার 5 কোথায় গেলে, এখানে না, সানি স্যার কই, সানি স্যার কতি, এই যে লেকচার 5, হ্যাঁ, আপলোড দিয়ে দিলাম। এখন আচ্ছা, তোমরা এই যে ইসের ইয়াটা পাইছো কিনা, তোমরা চ্যাপ্টার 3 এর প্র্যাকটিস শিটটা পাইছো কিনা দেখো তো, এই যে দেখো কই গেল নাম্বার সিস্টেমের এই যে প্র্যাকটিস শিট, নাম্বার সিস্টেমের প্র্যাকটিস শিটটা কি তোমরা দেখছো? এই নাম্বার সিস্টেমের যে প্র্যাকটিস শিটটা দিছিলাম, এটা কি তোমরা কেউ একটু এটাকে করছো? ঠিক আছে, এই প্র্যাকটিস শিটে এটা কি তোমরা কেউ করছো কখনো? এই যে দেখো প্র্যাকটিস শিটের ভিতরে জিনিসটা কেমনে দিছিলাম, আর এই তো ডাউনলোড করা লাগবে, আচ্ছা ডাউনলোড না করি। দেখো ফার্স্টে জ্ঞানমূলক প্রশ্ন, হ্যাঁ, 12টা জ্ঞানমূলক প্রশ্ন রাখছি, বিভিন্ন বোর্ডে আসা করা। দেন অনুধাবনমূলক ইয়েগুলো রাখছি, এগুলোর উত্তর সহ, হ্যাঁ, অনুধাবন এই চ্যাপ্টার এই 3.1 সংখ্যা পদ্ধতি থেকে কি ধরনের হতে পারে, এরকম 13টা রাখছি, 13টা অনুধাবনমূলক জিনিস রাখছি। এরপরে দেখো, এরপরে সিকিউ রাখছি, হ্যাঁ, তোমাদেরকে এই যে 23-এর প্রশ্ন সহ তোমাদেরকে মনে করো 11টা সিকিউ দিছি। এরপরে আছে এমসিকিউ, এরপরে এখানে আছে এই যে এমসিকিউ, হ্যাঁ, এই যে দেখো এমসিকিউগুলোর উত্তর ডান সাইডে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারবে। এই মারবো কিন্তু, ঠিক আছে। এই যে 63টা এমসিকিউ, প্র্যাকটিস শিটটা কেমন লাগছে এগুলো বলো। আফরি ক্লাস করো, হ্যাঁ বাবা, তুমি ক্লাস করো, ওকে, করলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইটুকু প্র্যাকটিস থাকলে 26 যারা আসো তারা গেসও করতে পারতেছে না, তোমরা কলেজে গেলে কি বস প্রিমিয়াম ফিল করবা। এই যে দেখো এটা শেষ, তোমাদের কলেজে যাইতে আমাদের ছুটির পরে আরও 1 মাস পরে কলেজে যাবা, তার ভিতর 3.2ও শেষ করে দিব, ঠিক আছে। কলেজে যাওয়ার আগে তোমাদের আইসিটি অর্ধেক বই শেষ, ঠিক আছে। তারপর যেটুকু লাগে ওটুকু দিব। ঈদের চাঁদ আকাশে, সালামি দেব না বিকাশে, ঠিক আছে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দোয়া করো, পরিবার নিয়ে ভালো থাকো, সুন্দর করে ঈদটা সেলিব্রেশন করো। আর হ্যাঁ, ঈদে কোরবানিতে ছেলেরা বা মেয়েরা যে ভুঁড়ি পরিষ্কার করবা সেই সময়ও, এবং ছেলেরা যখন গরু কাটাকাটি করবা নিজেরা উৎসাহ বা নিজের খুশিতে, তখন প্লিজ এই ছুরিটা একটু সাবধানে চালাবা, হাত পা সাবধানে রাখবা, ঠিক আছে। ঈদের সময় আসলে এই যে, বা ছেলেরা যারা একটু বেপরোয়া বাইক চালাও, ঠিক আছে, দেখো ঈদের সময় একটু যে মামার বাইক, চাচুর বাইক বা বাবার বাইক নিয়ে বের হও, বেপরোয়াভাবে বাইক চালাও, হেলমেট পরো না, তাদের হচ্ছে এই ঈদের সময় অনেক অ্যাক্সিডেন্টের নিউজ শোনা যায়, যেগুলো শুনতে খারাপ লাগে। তোমরা প্লিজ যদিও ঘুরতে বের হও, একটু সাবধানে সতর্কতার সাথে বাইক চালাবা, হেলমেটটা পরিধান করবা, পিছনে যে থাকবে তাকেও হেলমেট পরাবা। এই হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, খুব ভালো একটা মুড নিয়ে যাতে ঈদের পরে আবার শুরু করতে পারি, সেই জন্য তোমরা সকলে দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।